বিশ্ব অর্থনৈতিক অস্থিরতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অভ্যন্তরীণ সীমাবদ্ধতার কারণে দেশের রপ্তানি খাতে ধস নেমেছে। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হিসেবে রপ্তানির এই দুর্বলতা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই এই সংকট নিয়ে উত্তরণের কার্যকর ও টেকসই উপায় নির্ধারণ গ্রহণ করা এখন অত্যন্ত জরুরি। দর্শক, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, পরিচালক বিজিএমইএ। আপনাকে স্বাগত জানাচ্ছি। এরপর আমাদের সঙ্গে জুমে যুক্ত রয়েছেন ডক্টর ওয়াসেল বিন সাদাত, অর্থনীতিবিদ, সহকারী অধ্যাপক আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গবেষণা পরিচালক, বিজনেস লিডিং ডেভেলপমেন্ট বিল্ড। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি প্রথমে যেতে চাই ডক্টর ওয়াসেল বিন সাদাত, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই। সামগ্রিক সময় দেশের রপ্তানি খাতে যে ধস লক্ষ্য করা যাচ্ছে, তার পেছনে কোন কোন অভ্যন্তরীণ ও বৈশ্বিক কারণ সবচেয়ে বেশি দায়ী বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে আমাদের অর্থনীতির সামগ্রিক অবস্থাটাই তো এখন কিছুটা স্থবির। তবে আমাদের রপ্তানি খাতের আমরা এখন যেই পেইনটা ফিল করছি, এটা এই অর্থ বছরে এটা একটা বড় কারণ হচ্ছে যে অর্থ বছরের প্রথম মাসে আসলে আমাদের দেশ থেকে আপনার শুল্ক আপনার ট্রাম্প শুল্কের কারণে ইউএস এর আমদানিকারকরা আমাদের এখান থেকে আগে ভাগেই তাদের চালানটুকু নিয়ে গেছেন, যার দরুন আমাদের প্রথম দিকে বেশ রপ্তানির আয় বেড়ে গিয়েছিল। আমরা যদি এখনো বিগত বছরে পয়েন্ট টু পয়েন্ট এই সময় পর্যন্ত বিবেচনা করি, আমাদের অর্থনৈতিক সামান্য হলেও কিন্তু গতবারের তুলনায় বেড়েছে। কিন্তু আমরা যদি আমরা যদি তথ্য নিয়ে গবেষণা করি, তাহলে দেখব যে বিগত 4 মাস ধরেই কিন্তু আমাদের রপ্তানি ডাউনওয়ার্ড স্লোপিং, যেটা আমাদের রপ্তানি বাজারের জন্য আসলে খুব একটি সুখকর সংবাদ নয়। এবং যেহেতু আমাদের রপ্তানি আসলে এককভাবে আরএমজির উপরই বেশি নির্ভরশীল, তো টোটাল রপ্তানির উপরে আঘাত আসা মানে হচ্ছে আমাদের তৈরি পোশাকের শিল্পক্ষেত্রেও আঘাত আসা। তো এর পিছনে বৈশ্বিক অনেক কারণ আছে, আমাদের আভ্যন্তরীণ কারণও সমভাবেই দায়ী এখন। কারণ আমাদের দেশে যে অস্থির একটা অর্থনৈতিক অবস্থা চলছে, একই সাথে আপনার রাজনৈতিক অস্থিরতা, এগুলো সবকিছু মিলিয়ে আসলে আমাদের ব্যবসার খরচটুকু বেড়ে গিয়েছে। তার সাথে আপনার নতুন কর্মাদেশ বাইরে থেকে যে আসছে তাও না তেমন একটা। তো সবকিছু মিলিয়ে আসলে দেশের অর্থনীতি এবং আমাদের রপ্তানি শিল্পগুলো ভালো নেই। ধন্যবাদ আপনাকে। আমি আবারও যুক্ত হব আপনার সঙ্গে। আমি এবার একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, এই বিষয়ে আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। সহ আলোচক যিনি আছেন উনি বলেছেন, জিসটা কিন্তু এসে গেছে। আসলে আমাদের রপ্তানিতে ধর যেটা আমরা দেখতেছি, এটা আমরা যদি অ্যাভারেজ পুরো অর্থ বছর হিসাব করি, তাহলে এটার পরিসংখ্যান হলো অলমোস্ট 1%। কিন্তু আমরা যদি এখানে খেয়াল করে দেখি যে জুলাই পর্যন্ত আমাদের অর্থনীতি কিন্তু গ্রোথ ছিল প্লাসে। তার মেইন কারণ হলো যখন ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করে দেওয়ার পরে সবাই, যেহেতু শুল্ক আরোপের এই শুল্কটা মেনলি পে করতে হবে যারা কনজিউমার, তারা ইউএসের তাদের যে বায়ারা আমাদের অর্ডার দিচ্ছে, তারা যদি ওই সময়ের আগে নিয়ে নিতে পারে তাহলে আগের শুল্কে তারা নিবে। যদি এর টাইমটা ক্রস করে পরে আসে, অগাস্টের পরে আসে, তাহলে কিন্তু তাদের বেশি শুল্কটা পে করতে হবে। যার কারণে বায়ারদের পক্ষ থেকে চাপ ছিল যে আর্লি শিপমেন্ট করো। আর আমরাও চিন্তা করি যে আর্লি শিপমেন্ট না করলে যদি অর্ডার ক্যান্সেল করে দেয়, যদি ওরা ড্রপ করে দেয়, আমরা কিন্তু বাঁচার কোনো সুযোগ নেই। আমরাও ডে নাইট কাজ করে কিন্তু শিপমেন্ট করে দিয়েছি। যার কারণে জুলাই পর্যন্ত আমাদের গ্রোথ কিন্তু ছিল অলমোস্ট এখানে 24.5% গ্রোথ আমাদের, এটা বেশি ছিল। কিন্তু জুলাইয়ের পরে যদি আমরা দেখি, সেটা কিন্তু আমরা অগাস্ট মাসে আমাদের গ্রোথ নেগেটিভ গ্রোথ ছিল 4.75, সেপ্টেম্বরে 5.5, অক্টোবরে 8.4, নভেম্বরে 5% আমাদের নেগেটিভ গ্রোথ। তার কারণ হচ্ছে যখন ট্রাম্প প্রশাসন শুল্কটা আরোপ করে দিল, তখন আমাদের যে বায়ারা যেভাবে অর্ডার দিত, তারাও তো স্থিমিত হয়ে গেল যে অ্যাকচুয়ালি শুল্কটা কোথায় গিয়ে দাঁড়াবে। একটা পর্যায়ে যে বাংলাদেশের
প্রচেষ্টা এবং সবার আলোচনার ভিত্তিতে একটা সহনীয় পর্যায় বলতে আমরা একটু সুবিধাজনক অবস্থায় চায়না এবং ইন্ডিয়া থেকে, কিন্তু এরপরেও আমরা চায়না যেভাবে একটা বিশাল একটা ম্যানুফ্যাকচারিং বা তাদের সেই সক্ষমতা আছে, আমরা তাদের ব্যাকআপ দিতে পারবো কিনা, এইটা একটা প্রশ্ন হয়ে দাঁড়ালো। দ্বিতীয়ত আপনি দেখেন যে যখন চায়না এবং ইন্ডিয়ার উপর শুল্কটা বাড়িয়ে দিল, তখন চায়না এবং ইন্ডিয়া গিয়ে কিন্তু আমাদের যে ইউরোপের মার্কেট ছিল সেই ইউরোপ মার্কেটে তারা ঢুকলো এবং তারা অনেক কম প্রাইসে এবং কম্পিটিভ প্রাইসে চলে গেলো। আমরা যে সুবিধা ইউরোপ থেকে পেতাম সেটাও কিন্তু আস্তে আস্তে প্রতিযোগিতার কারণে আমাদের কাছে কমে আসলো এবং সেখানে আমরা ক্রয়াদেশ নিতে গিয়ে হোঁচট খেলাম। কারণ আমাদের যে ফর এক্সাম্পল এখানে অর্ডার ছিল 1 লক্ষ পিস, এটা কিন্তু বাঘ হয়ে যাচ্ছে, সেখানে তো আমরা 70% পেয়ে যেতাম, এখন চায়না এবং ইন্ডিয়ার কারণে সেখানে আমাদের কিন্তু 40% নামে চলে আসছে। এবং চায়না এবং ইন্ডিয়া যেভাবে প্রাইস তারা কমিয়ে দিয়ে 5-10% প্রাইস কমিয়ে দিয়ে তারা অর্ডার নিয়ে নিচ্ছে বিকজ তাদের সার্ভাইভের জন্য, তা আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মূল্য কিন্তু আমরা ইউরোপ আর পাই নাই, আর আমাদের অর্ডার ওখানে কমে গেল। পাশাপাশি আমেরিকা যে আমাদের সুযোগটা দিবে সেটাও কিন্তু তারা চিন্তা করলে আমেরিকার বাজারে তাদের ট্যারিফের পরে তারা মানে 5-10% তারা জিনিসগুলোর দাম বাড়িয়ে দিল। বাড়িয়ে দেওয়ার কারণে যারা কনজিউমার তাদের সক্ষমতা কিন্তু তারা স্তীমিত হয়ে গেলো, যেভাবে আগে তারা কিন্তু কিনার কিন্তু কমে গেছে। পাশাপাশি তাদের তো আস্থার প্রয়োজন আছে, আসলে আমরা কি তাদের অর্ডার নিয়ে টাইমলি শিপমেন্ট করতে পারবো কিনা, সেখানে পারলে কতটুকু পারবো, তখন তারা বিগ অর্ডার না দিয়ে ছোট অর্ডার দিচ্ছে, যার কারণে আমরা জুলাই পরে আস্তে নেগেটিভ রুটে চলে আসছি আমরা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর দিক হলো এখানে আমরা দেখেন যে বায়াররা যখন অর্ডার প্লেস করে তারা চিন্তা করে যে আমি টাইমলি অর্ডারটা আনতে পারবো কিনা, সেটার জন্য দেশের একটা স্থিতিশীলতা প্রয়োজন। কিন্তু আমরা কি 5ই আগস্টের পরে 5ই আগস্টের আগে যে একটা অবস্থা ছিল তার থেকে 5ই আগস্টের পরে আমরা যেভাবে চেয়েছিলাম, আমাদের ছাত্র জনতা যেভাবে চেয়েছিল, আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পেরেছি? এই অনিশ্চয়তার পিছনে কি শুধু এই রাজনৈতিক অবস্থায় দায়ী নাকি অন্য কোনো কারণ রয়েছে? এখানে তার রাজনৈতিক অবস্থা তো বটেই, কারণ রাজনীতি একটা দেশ চালাবে রাজনীতিবিদরা ক্ষমতা না গেলে ইন্টেরিয়র যারা আছে তারা কিন্তু রুটিপ্রেমিক কাজ করবে। রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো কিন্তু রাজনীতিবিদরাই নেয়। যেহেতু এই সময় রাজনীতিবিদরা ক্ষমতায় নাই, তাহলে তাদের যে কূটনৈতিক যে চাল দিবে দেশের যেটা বা এক এক দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, এগুলি কিন্তু রাজনীতিবিদরাই মিলে দেশটা চালায়। এই রাজনৈতিক অস্থিরতা, ইলেকশন কবে হবে, কিভাবে হবে, কে আসবে, কে যাবে না, সংস্কার পন্থা, অনেক আলোচনা করতে করতে অনেক দূর আমরা পেরিয়ে এসেছি এবং এখন নির্বাচন সামনে। তারাও জানে একটা সময়ের মধ্যে নির্বাচন হয়ে যাবে, সবাই কিন্তু অপেক্ষায় আছে নির্বাচন পরবর্তী কি হচ্ছে, নির্বাচনের সময় কি হবে। তারা কিন্তু এই ধরনের অর্ডার প্লেস করছে না, বিদায় আমরা অনেকে ক্রয়াদেশ কিন্তু পাচ্ছি না। এবং যারা এই ক্রয়াদেশ পাচ্ছি, যেটা কোনো রকম ফ্যাক্টরি সার্ভাইভ করতে পারতেছে না, যার কারণে নেগেটিভ গ্রোথগুলো কন্টিনিউ আসতেছে। এখন সামনে আমাদের যে নির্বাচন আসবে, নির্বাচনের আগে আমাদের ইদানিংকালে তাহলে কি আশা করা যাচ্ছে যে নির্বাচন পরবর্তী সময়ে রপ্তানি বাড়ার সম্ভাবনা রয়েছে? আমি শতভাগ আশাবাদী, কারণ আমরা যে ম্যানুফ্যাকচার আমাদের সক্ষমতা ইদানিংকালে আমরা অর্জন করেছি, গভর্নমেন্টের সহায়তা, বিজিএমই বিকিএমই কন্টিনিউ পরিশ্রম করে যাচ্ছে। যদি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে, আমরা তখন ধীরে ধীরে, বাট রাতারাতি কিছু হওয়ার সুযোগ নাই। ইলেকশন 2 ফেব্রুয়ারিতে ইলেকশন আশা করি হবে, ইলেকশন হবে, নতুন সরকার আসবে, তাদের নতুন নীতিমেলা আসবে। তারা ভাইয়ারা কিন্তু লক্ষ্য করে ওয়ার্ল্ডের, তারা কিন্তু চেয়ে থাকে যে আমার ইনভেস্টটা সেখানে নিরাপদ কি না, আমি ইনভেস্ট করি কি, আমি উঠে আনতে পারবো কি না। তো এটার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা আসা অত্যন্ত জরুরি। এবং পাশাপাশি আমরা অর্ডার পেলেও এটা করার জন্য এই যে আমাদের একটা ট্রানজিট পিরিয়ড যাচ্ছে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে, আপনাদের ব্যাংকগুলি লুট হয়ে যাওয়ার কারণে আমাদের ব্যাংকিং সেক্টর থেকেও কিন্তু আমরা ওই ধরনের সুবিধা পাচ্ছি না, বিকজ তাদেরও সক্ষমতার প্রশ্ন রয়েছে। এখন এই যে ব্যাংকে কিছু নতুন নতুন আইন হয়ে গেল যে 3 মাস পরে ক্লাসিফিকেশনে চলে যাওয়া এবং পেমেন্ট করতে না দেওয়া, বিদেশি রিজার্ভ না আসা, এলডিসিতে যাওয়া, সব কিছু মিলে কিন্তু শুধু রাজনীতি সেখানে হবে না, কিন্তু এখানে প্রত্যেককে সহযোগী হাত বাড়িয়ে দিতে হবে, নট অনলি গার্মেন্টস সেক্টরের জন্য, এটা দেশের জন্য, দেশের স্বার্থে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। এবং এই পরিকল্পনা আপনি আজকে নিলেও আপনি আপাতত অন্তত 1-1.5 বছর সুফল পাওয়ার কোনো সুযোগ আমরা আপাতত দেখছি না। ধন্যবাদ আপনাকে। আমি আবারও যুক্ত হতে চাই ডক্টর ওয়াসেল বিন সাদাত আপনার সাথে। আমি এবার জানতে চাই, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও জ্বালানি সংকট কিভাবে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে, এ বিষয়ে জানতে চাই আপনার কাছে।
না, ধন্যবাদ। আসলে কাঁচামালের যে ঊর্ধ্বগতি, এটা আপনার বৈশ্বিক বাজারেও যেরকম আমাদের আভ্যন্তরীণ বাজারেও একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। কারণ হচ্ছে যে আসলে আপনার এই যে ট্রাম্প শুল্ক যেটা, এটা আসলে কিন্তু আপনার যে গ্লোবাল সাপ্লাই চেইন যেটা, তার উপরে কিন্তু একটা বিরূপ আপনার প্রভাব ফেলেছে। আর একই সাথে আমাদের দেশের আপনার যে বাণিজ্যের যে শুল্কের যে স্ট্রাকচার, সেখানেও কিন্তু দেখা যায় যে আপনার আমাদের যে পণ্য রপ্তানির জন্য যে কাঁচামালগুলো আমদানি করতে হয়, অনেক ক্ষেত্রেই কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। আমরা এর মাঝখানে রপ্তানি সেক্টরের উপরে আরো বড় ধরনের কিছু আঘাত দেখেছি। আমরা দেখেছি যে আগুনে পুড়ে বিশাল আপনার তাদের কাঁচামাল নষ্ট হয়ে গিয়েছে। তো এগুলো সবকিছু মিলিয়ে আসলে আপনার তাদের খরচের জায়গাটাকে বাড়িয়ে দিচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার জ্বালানি সংকট, এটা অনেক দিন ধরেই আছে। একই সাথে জ্বালানি তেলের এখন মূল্য বৃদ্ধি, এবং আসলে এখন আমরা যদি দেখি যে বৈশ্বিক জায়গাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের সংঘাতের জায়গা তৈরি হচ্ছে। তা এবং এগুলোর ফলে কিন্তু আপনার জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী একটা একটা প্রবণতা আমরা সামনের দিকেও লক্ষ্য করতে পারি, যেটা অবশ্যই আমাদের রপ্তানি মুখী শিল্পের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিবে এবং তাদের প্রতিযোগিতা সক্ষমতাকে কমিয়ে নিয়ে আসবে। একই সাথে আপনার আসবে হচ্ছে গিয়ে যে যেমন ধরুন আপনার শ্রমিকদের তাদের যে মজুরি, এবং সেই মজুরিটাও আপনার একটা নির্দিষ্ট সীমায় উত্তীর্ণ করার জন্য যে অর্থ লাগবে, সেখানেও কিন্তু তাদের প্রফিট মার্জিনের উপরে আরেকটা আঘাত চলে আসবে। সো প্রতিযোগিতা সক্ষমতা বা আপনার যদি মূল্যের জায়গা থেকে যদি আমরা কম্পিটিটিভ নেস না পাই, কারণ আমরা এদিকে যেদিকে আপনার পণ্যের উৎপাদন ব্যয় বাড়ছে, আবার এদিকে বিভিন্ন রকমের কমপ্লায়েন্স কস্টও কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারদের উপরে বায়ার্স এবং উন্নত বিশ্ব চাপিয়ে দিচ্ছে। কিন্তু তার বিপরীতে কিন্তু আমরা যেটা একটা ফেয়ার প্রাইস বলি বা ইথিক্যাল প্রাইসিং, সেই প্র্যাকটিসটা কিন্তু আমরা লক্ষ্য করি না। তো একদিকে আপনার খরচ বেড়ে যাওয়ার ফলে প্রতিযোগিতা সক্ষমতা কমে যাওয়া, ওদিকে পণ্যের আপনার দাম রপ্তানি বাজারে মূল্য না পাওয়া, সবকিছু মিলিয়ে আসলে কিন্তু আপনার নেট মার্জিন যেটা, সেটা কিন্তু বেশ কমে আসছে। তো এবং এটাই ট্রান্সলেটেড হচ্ছে আপনার প্রতিযোগিতা সক্ষমতার জায়গাতে যে। ধন্যবাদ আপনাকে। আমি আবারও যুক্ত হব আপনার সঙ্গে, তবে এ পর্যায়ে আমরা নিয়ে নেব একটু বিরতি। দর্শক, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। লিঙ্কটা বলেন লিঙ্কটা দিবে ভাইয়া। লিঙ্কটা কি দিয়ে দিবে জানেন তো, কারণ লিঙ্কটা লেখা দেওয়ার ব্যাপার আছে। লিঙ্কটা দিয়ে দিতে বলেন, লিঙ্কটা দিয়ে দিবেন। স্যার, আপনি কি আমাদেরকে শুনতে